জুলাই 2024, যেটা বাংলাদেশের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ একটা মাস, এবং এই মাসে হাজারো ছাত্রের রক্তের উপর দাঁড়িয়ে রচিত হয় নতুন বাংলাদেশের ইতিহাস, উদিত হয় নতুন বাংলাদেশি সূর্য। অন্ধকারে নিমজ্জিত থাকা সেই জুলাইয়ে আপনি বারবার ফিরে যেতে চাইবেন না, তবে আপনি বারবার সেটা স্মরণ করার মাধ্যমে নিজেকে উজ্জীবিত অবশ্যই করতে চাইবেন। তাই চলুন আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যায় জুলাইয়ের ওই দিনগুলোতে, যে দিনগুলোতে রচিত হয়েছিল বাংলাদেশের নতুন বীরত্বের অধ্যায়। 1 জুলাই 2024, আগে থেকেই চলে আসা কোটা বিরোধী আন্দোলন সেদিন রূপ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজভাস্কর্যে সমাবেশ সংগঠিত হয়। পরবর্তীতে 5 জুলাই শাহবাগ থেকে ধর্মঘট শুরু হয় এবং 6 জুলাই মহাসড়ক অবরোধ করার মাধ্যমে আন্দোলন শুরু করা হয় এবং 7 জুলাই শুরু হয় নতুন একটা অধ্যায়, বাংলা ব্লকে। চলতে থাকে একের পর এক আন্দোলন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষও এতে সমর্থন দেওয়া শুরু করে। তবে তখনও পর্যন্ত পুলিশের কোনো কর্মকাণ্ড দেখা যায়নি এবং কোনো কর্মকাণ্ড দেখা যায়নি ছাত্রলীগের কোনো সন্ত্রাসীদের। 11 জুলাই বৃষ্টি এবং বিভিন্ন বাধা উপেক্ষা করে তখন ছাত্ররা রাজপথে অবস্থান করছে। ঠিক সেই সময়ে প্রথমবারের মতো সহিংসতার ঘটনা শোনা যায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে, অর্থাৎ সেখানে শোনা যায় পুলিশ এবং ছাত্রলীগের বাহিনীরা তাদের উপর আক্রমণ করেছে। পুলিশ এবং ছাত্রলীগের এমন আচরণে তাদের সমালোচনা হওয়া শুরু হয় এবং বিভিন্ন মহল থেকে কথা উঠতে থাকে যে একটা যৌক্তিক দাবিতে রাস্তায় নামা ছাত্রদের কেন পুলিশ এবং ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্বারা দমন করতে হবে। 14 জুলাই 2024, তখন ছাত্রদের দাবি মানতে এবং কোটা সংস্কার করতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। আমাদের দাবি হচ্ছে বৈষম্যমূলক যে কোটাগুলো রয়েছে সেগুলোকে বাতিল করে বিদ্যমান কোটা সিস্টেমকে সেটা যৌক্তিক সংস্কার করা। আমরা আশাবাদী, ছাত্র সমাজ আশাবাদী, আমাদের এই দাবি যৌক্তিক, মহামান্য রাষ্ট্রপতি এই দাবি। তবে এই দিনেই গণভবনে একটা সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে প্রভাস আমিন এবং ফারজানার ওপর প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারাত্মক বড় ভুল করে ফেলে এবং আন্দোলনকারীদেরকে কটাক্ষ করে বলে, মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী। আর এই বক্তব্য আগুনে ঘি ঢেলে দেয়, উত্তাল করে দেয় ছাত্রমহলকে। ওই রাতেই সবাই হল ছেড়ে বাইরে বেরিয়ে আসে এবং তীব্র আন্দোলনে ফেটে পড়ে এবং তাদের স্লোগান তখন পরিবর্তন হয়ে যায়। ব্যাপারটা খুবই অদ্ভুত, যেন এখানে মুক্তিযোদ্ধার সন্তানরা বাদে বাকি সবাই রাজাকারের সন্তান। 15 জুলাই এই দিনে আর একটা সংবাদ সম্মেলনে শেখ হাসিনা আন্দোলনকারীদেরকে নিয়ে কটাক্ষ করে এবং বলে তারা নিজেদেরকে রাজাকার বলে পরিচয় দেয়, এতে তাদের লজ্জাও করে না। নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা হয়। এছাড়াও তৎকালীন আওয়ামী লীগের অন্যতম একজন বড় নেতা ওবায়দুল কাদের আরও বেফাঁস মন্তব্য করে ফেলে। সংস্কার আন্দোলনের কতিপয় নেতা যে সব বক্তব্য রেখেছে তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ যারা তাদের এই আত্মস্বীকৃত রাজাকার, যারা নিজেদের অধ্যত্বপূর্ণ মানসিকতা প্রকাশ ঘটিয়েছে গত রাতে, তার জবাব তারা। এবং ওবায়দুল কাদেরের এই কথা বলার পর ছাত্রলীগ দফায় দফায় আন্দোলনকারীদের উপর আক্রমণ চালাতে থাকে এবং সেই সাথে পুলিশের আগ্রাসন তো আছেই। তাকে ভয় দেখায় ছাত্রলীগের সভাপতি হিসেবে বলছি, কাউকে ছাড় দেওয়া হবে। 16 জুলাই 2024, এই দিনটা এমন একটা দিন যেটা পুরো আন্দোলনকারীদের আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়, কারণ এই দিনেই নিউজ আসে নিরাস্ত্র আবু সাইদকে গুলি করে হত্যা করেছে পুলিশ, এবং যেতে একটা যৌক্তিক দাবিতে আন্দোলন করার জন্য গুলিবিদ্ধ হয়ে মারা যেতে হচ্ছে। সুতরাং এইখানে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে, এটাই স্বাভাবিক এবং সেটাই হয়েছিল। 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশে প্রায় প্রত্যেক পাবলিক বিশ্ববিদ্যালয় নিজেদের ক্যাম্পাসকে রাজনীতিমুক্ত ঘোষণা করে। চলতে থাকে বিভিন্ন জায়গায় গায়েবানা জানাজা এবং কফিন মিছিলের মতো মিছিল। এবং এই দিনেই আওয়ামী লীগ সরকার জঘন্যতম একটা মিথ্যা বলার মাধ্যমে সারা দেশের মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেয় এবং সন্ধ্যা 7:30টায় শেখ হাসিনা কালো শাড়ি পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এবং এটা ছিল একটা ইমোশনাল ড্রামা। সেখানে সে আবার সেই কথাটাই বলে, আপনজন হারাবার বেদনা যে কত কষ্টে তা আমার থেকে আর কে বেশি জানে। 18 জুলাই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো তখন ছাত্রলীগের দখলে, পুরো ক্যাম্পাস তারা খালি করে দিয়েছে এবং একই সাথে রাজপথেও কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের টিকতে দেওয়া হয়নি। তবে এই দিন আন্দোলন নতুন দিকে মোড় নেয় যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা লাঠি নিয়ে রাস্তায় নেমে আসে।
শুরু হয় দ্বিতীয় দফার আন্দোলন এবং একই সাথে 47 জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাস্তায় নেমে আসে এই বিচারহীনতার প্রতিবাদ জানায়। 19 জুলাই সারা দেশ ব্যাপক উত্তাল, সব জায়গায় উত্তেজনা বিরাজ করতেছে, সব জায়গায় আন্দোলনমুখর পরিবেশ। শহরের বিভিন্ন জায়গাতে মোতায়েন করা হয় সেনাবাহিনী এবং একই সাথে নাহিদ এবং হাসনাতকে গ্রেফতার করা হয়। পুরো দেশকে তো এর আগে মোবাইল ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন করেইছে এবং এই দিন ব্রডব্যান্ডও অফ করে দেওয়া হয় এবং বলা হয় যে ব্রডব্যান্ডের অফিসে নাকি আগুন লেগেছে অথবা নিচ থেকেই এগুলো বন্ধ হয়ে গেছে। তবে এই দিনে নাহিদ এবং হাসনাত গ্রেপ্তার হলেও একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে তার আগেই, সেটা হচ্ছে 9 দফা দাবি নিয়ে ছাত্ররা রাস্তায় নামে এবং তার ভিতরে একটা অন্যতম জায়গা থাকে হচ্ছে শেখ হাসিনা সহ তার সরকারের প্রত্যেককে এমন ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে। 22 জুলাই রচিত হয় বাংলাদেশের ইতিহাসের নতুন একটা কালো অধ্যায়, সেটা হচ্ছে ব্লক রেড এবং এই রেডের মাধ্যমে প্রায় 2000+ শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়। শুধুমাত্র যে শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হয় এমন না, ছাত্রদের পাশে দাঁড়ানো সকল শিক্ষককেও সেদিন গ্রেফতার করা হয় এবং এত মানুষকে গ্রেফতার করার মাধ্যমে এটা ধরে নেওয়া হয় হয়তো এবার আওয়ামী লীগ সরকার সবকিছু নিয়ন্ত্রণেই নিয়ে চলে এসেছে। সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলে, শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায়নি। যেহেতু আওয়ামী লীগ সরকার ধরেই নিয়েছিল যে তাদের বিজয় হয়ে গিয়েছে, তাই তারা সীমিত পরিসরে ওয়াইফাই কানেকশন অন করে। তখন 25 জুলাই তাদের স্বাভাবিক কর্মকাণ্ডই তারা করে, অর্থাৎ যেহেতু তারা স্বৈরাচার তাদের স্বাভাবিক কর্মকাণ্ড কী বা হতে পারে, গ্রেপ্তার, মামলা এবং বিভিন্নভাবে ছাত্রদের উপর নির্যাতন, এবং তারা সেটাই করতে থাকে। 25 জুলাই শেখ হাসিনা ভ্রমণ করে মেট্রো রেল এবং সেখানে যে মায়া কান্না শুরু করে, তবে তার এই মায়া কান্না দর্শক আর নেয়নি, বরং সর্বস্তরের জনগণ সেটার সমালোচনা করা শুরু করে। 26 জুলাই শেখ হাসিনা সরকার দেখলো যে না, এখনও আন্দোলন শিথিল হয়নি, তাই আন্দোলন শিথিল করার সর্বশেষ অস্ত্রটি তারা ব্যবহার করার জন্য প্রস্তুত হয়। তারা আবারও নাহিদ, আসিফ সহ আরও 3 জনকে গ্রেফতার করে এবং একই সাথে আবারও শুরু করে সেই ভয়াবহ ব্লক রেড। প্রত্যেক বাড়িতে যাওয়া হয় এবং যদি কোনো শিক্ষার্থীকে খুঁজে পাওয়া হয় তাকে বিনা কারণে গ্রেফতার করা হয়। শুধুমাত্র যে ছাত্রদের এমন না, বরং ছাত্রদের পক্ষে দাঁড়ানো প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষকেই তারা গ্রেফতার করতে শুরু করে। 27 জুলাই তাদের পরিকল্পনার বৃহৎ অংশ হিসেবে সার্জিস এবং হাসনাতকেও গ্রেফতার করা হয়। তবে এত গ্রেফতারের মাঝে একটু ইমোশনাল ড্রামা না হলে কেমন হয়? একটু মায়াকান্না তো দেখাতে হবে, নাহলে সবাই তো সরকারের বিরোধী হয়ে যাবে। তাই সেদিনই শেখ হাসিনা পঙ্গু হসপিটালে ভ্রমণ করে এবং সেখানে যে মায়াকান্না শুরু করে। 28 জুলাই শেখ হাসিনা সরকার ভেবেই নিয়েছিল যে তাদের সকল পরিকল্পনা সাকসেস, তাই তারা মোবাইল ইন্টারনেট আবার সচল করে দেয় এবং তারা সেদিনই নুসরাত তাবাসসুমকেও গ্রেপ্তার করে এবং এই বিষয়টা পরিষ্কারই বোঝা যাচ্ছিল যে তাদেরকে জোর করে হলেও আন্দোলন প্রত্যাহার করার জন্য বাধ্য করবে এবং সেই জিনিসটাই হয়। পরবর্তীতে সংবাদ সম্মেলনে দেখা যায় এই 5 জন সামনে থেকে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। তবে আওয়ামী লীগ সরকার তখনও বুঝতে পারেনি এটা তাদের সেই চিরচেনা কোনো আন্দোলন না, যেটা এতদিন অন্যান্য রাজনৈতিক দলগুলো করে আসছে। এটা একক নেতাকেন্দ্রিক কোনো আন্দোলন না, বরং এটা সর্বজনীন আন্দোলন এবং যার কারণে 5 জনকে গ্রেপ্তার করলে আর 5 জন নেতা হয়ে আন্দোলনের লিড দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিল এবং এই জায়গায় আওয়ামী লীগ সরকার হেরে গেছে, কারণ তারা ছাত্রদের স্ট্র্যাটেজিটাই ধরতে পারেনি। যখন ওই 6 জন আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে, ঠিক ওই সময়টাই হান্নান মাসুদ, রিফাত রশিদ এবং মাহিন সরকার আবারও আন্দোলনের ঘোষণা দেয়। 29 জুলাই আবারও শুরু হয় নতুন করে নতুন মাত্রায় আন্দোলন এবং এটা আরও তীব্র থেকে তীব্রতর হতে থাকে। 1 আগস্ট 2024 মতান্তরে 32 জুলাই 2024। পুরো ঘটনার সাথে জামাত যুক্ত থাকতে পারে এমন সন্দেহে জামাতকে নিষিদ্ধ করা হয়। এদিন 32 ঘন্টা অন্বেষণের পর ওই 6 জনকে ছেড়ে দিতে বাধ্য হয় আওয়ামী লীগ সরকার। 2 আগস্ট 2024 মতান্তরে 33 জুলাই 2024। এদিন সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়। 34 জুলাই 2024 আন্দোলন তীব্র থেকে আরও তীব্রতর হয় এবং পুলিশও তাদের কার্যক্রম চালিয়ে যেতে থাকে। একই সাথে ছাত্রলীগও অস্ত্র হাতে তুলে নেয় এবং হাজার হাজার ছাত্রদেরকে হত্যা করে। 3 আগস্ট রাত 3টায় অর্থাৎ 4 আগস্টের একেবারে দিবাগত রাতে শহীদ মিনারে বিশাল সমাবেশের ঘোষণা আসে এবং এই ঘোষণায় সর্বস্তরের জনগণ সাড়া দেয় এবং 4 আগস্ট অর্থাৎ 35 জুলাই 2024 তারিখে সবাই শহীদ মিনারে এসে জড়ো হয়।
এই দিনে 9 দফা দাবি 1 দফায় পরিণত হয় এবং ঘোষণা দেওয়া হয় স্বাধীনতার, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পদত্যাগের ঘোষণা। বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। এরকম কঠোর আন্দোলন ঠেকাতে মরিয়া হয়ে যায় সরকার। নির্দ্বিধায় গুলি চালানোর পারমিশন দিয়ে দেওয়া হয় এবং যে যত গুলি করে মানুষ মারতে পারবে তাকে তত বেশি প্রমোশন দেওয়ার অঙ্গীকার দেওয়া হয়। একই সাথে আবারও সারা দেশে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। তবে এই দিনে একটা গুরুত্বপূর্ণ এবং আমার মনে হয় এই আন্দোলনের সবথেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নেওয়া হয়, সেটা হচ্ছে 6 আগস্ট লং মার্চ টু ঢাকা। আগামীকাল সোমবার সারা দেশে যেসব এলাকায় আন্দোলনকারীরা নিহত হয়েছেন সেখানে শহীদদের স্মৃতিফলক উন্মোচন এবং মঙ্গলবার লং মার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণা করা হয়েছে। তবে এই দিনেই আবার 6 আগস্টকে পরিবর্তন করে 5ই আগস্টে লং মার্চ টু ঢাকা ঘোষণা করা হয়। একটি জরুরি সিদ্ধান্ত মোতাবেক আমাদের যে 6 তারিখের যেই লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল সেটাকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি, অর্থাৎ আগামীকাল 5ই আগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। সর্বশেষ 5ই আগস্ট 2024 অর্থাৎ 36 জুলাই 2024 এই দিনে সারা দেশে কারফিউ জারি করা হয়। পুরো দেশে থমথমে পরিবেশ। হুট করেই সকল নীরবতা ভেঙে সর্বস্তরের জনগণ রাজধানীর দিকে রওনা দেয় এবং বিশাল বাহিনী তৈরি করে তারা গণভবনের দিকে হাঁটা শুরু করে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয় সেনাবাহিনীকে, তবে সেই দায়িত্ব পালনে অস্বীকৃতি জানায় সেনাবাহিনীর সাধারণ কর্মকর্তারা এবং সর্বস্তরের মানুষের সহযোগিতার ফলে শেখ হাসিনা বাধ্য হয় পদত্যাগ করতে এবং 2:30 মিনিটে পদত্যাগ করে পালিয়ে যায় ভারতে। এই দেশ আমরা স্বাধীন করেছি, আমরা সাধারণ জনতা, তাই এই দেশের উন্নয়নের কথা আমাদের সর্বস্তরের জনগণের ভাবতে হবে এবং আমাদের নিজেদের জায়গা থেকে বেশি সচেতন হতে হবে। তবে সব থেকে বড় যে কথাটা এখানে মাথায় আসে সেটা হচ্ছে যে মানুষগুলো জীবন দিয়ে গেছে তারা আর কখনোই ফিরে আসবে না। তাই আমাদের উচিত তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করা।